রোগ আরোগ্যে ঔষধের ভূমিকাটা কেমন? আমরা এতদিন জানি, সারা জীবন ধরে পড়ালেখা করেছি, আমরা জানি যে রোগ হলে ওষুধ খেতে হয়। মানে ঔষধ খেলে অসুখ সারে। এটা আমরা সবাই জানি, কি ছোটবেলা থেকে পড়িনি আমরা? সবাই বলবেন, আপনারা সবাই বলবেন, কোনোটা ভুল হলে সেটা বলবেন। ওষুধ খেলে অসুখ সারে, এটা আমরা ছোটবেলা থেকে শুনে অভ্যস্ত। আমাদের আহ অবচেতন মনে গেঁথে আছে। আমরা জেনেটিক্যালি এমন একটা শব্দের সাথে অটোমেটিক পরিচিত যে অসুখ হলে ওষুধ খেতে হবে, কারণ ওষুধ খেলেই অসুখ সারে। আর আমরা জানি, এটাও জানি যে রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ করা উত্তম। বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগটা সারানোর চাইতে রোগটা প্রতিরোধ করে দেওয়া আগের থেকেই, প্রতিরোধটা উত্তম। কি শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আচ্ছা, আমরা এখন আজকে জানবো যে আসলে কোনো ঔষধি অসুখ সারায় না। কোনো ঔষধি অসুখ সারায় না। আমরা যে পড়েছি রোগ আরোগ্যে ঔষধের ভূমিকা, এক কথায় আমরা জেনে নিলাম যে কোনো ঔষধি রোগ সারায় না। তাহলে কি করে? তাহলে রোগ কিভাবে সারে? আসলে বর্তমান যুগে কোনো রোগী সারে না। আপনারা যদি বিখ্যাত অ্যালোপ্যাথ ডাক্তার, যিনি সার্জন ছিলেন, যিনি সেই সময়ের বিখ্যাত অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, এবং তিনি এত বড় ডাক্তার যে উনি আহ অনেক সময় ধরে একেবারে রোগী দেখতেন, অনেক পুঙ্খানুপুঙ্খানু নিয়ে, এবং মেডিকেলের যে নিয়ম কানুন সেগুলো উনি সম্পূর্ণ ফলো করতেন। সেই ডাক্তার হচ্ছেন ডাক্তার হ্যানিম্যান। উনি ছিলেন একজন বিখ্যাত এমডি করা সেই সময়ে একজন জেলা সার্জন বলা যায়। এবং উনি প্রথম মানসিক রোগী চিকিৎসার ক্ষেত্রে সুন্দর নিয়ম দিয়েছেন, কারণ উনি এক সময় মানসিক হাসপাতালেও চাকরি করেছেন, চিকিৎসা দিয়েছেন। এবং উনি একজন বিখ্যাত অনুবাদক ছিলেন। উনি উনি যখন দেখলেন যে আমার চিকিৎসা করেও আসলে আরোগ্য হচ্ছে না, তখন তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে বৈশিষ্ট্য, যারা যারা হচ্ছে কিছু করতে চায়, যারা পৃথিবীবাসীর জন্য ভালো কিছু চায়, তারা অর্থ কষ্ট বা মানুষের দ্বারা বিভিন্ন কষ্ট এগুলোর তোয়াক্কা করেন। কারোর প্রশংসা, কারোর আহ ব- মানে আঘাত এগুলোর তোয়াক্কা করে না। তারা শুধু মানব কল্যাণের জন্যই কাজ করতে থাকে। তেমনই ছিলেন ডাক্তার হ্যানিম্যান। উনি অর্গান অফ মেডিসিনে বলেছেন যে সাদৃশ্য একটা রোগ তার চেয়ে বড় রোগ, ছোট রোগকে সারায় দেয়। যেমন বলেছেন যে বসন্ত হলে অন্ধত্ব, অন্ধত্বের সাথে বসন্ত। এবং এরকম তিনি বিভিন্ন কিছু দেখিয়েছেন যে একটা রোগ যদি হয় তাহলে আর একটা রোগকে সারায় দেয়, অর্থাৎ ওই রোগটা আর হতে দেয় না। এটা তিনি বলেছেন, ওই ধরনের রোগকে হতে দেয় না। আজকের যুগে সেই হ্যানিম্যান বলেছেন যে আসলে আরোগ্য হচ্ছে না, বরং একটা রোগ আর একটা রোগকে হতে দিচ্ছে না, সাময়িক ওটাকে দূর করছে। তিনি কিছু ক্ষেত্রে বলেছেন একেবারে দূর করে দিচ্ছে, তার জ্ঞানের আলোকে বলেছেন, কিন্তু আসলে কোনো রোগী দূর করে না। তাহলে আমরা আজকে জানবো যে তাহলে কিভাবে রোগ সারে। প্রথম কথা আপনারা জেনে নেন, এটা সত্য কথা, যে কোনো রোগী
বর্তমান পর্যন্ত সময়ে আরোগ্য হয় না, বরং কষ্টগুলোর উপশম হয়, এবং কষ্টগুলোর উপশম হওয়ার পরে অন্য দিকে গিয়ে আরো জটিল অবস্থার সৃষ্টি করে, আরো নতুন ধরনের রোগ, আরো নতুন ধরনের অর্গানে, আরো নতুন ধরনের আহ রোগ নিয়ে ফিরে আসে। একটা অ্যাকুয়েট হয়তো ডিজিজ হলো, সেটা ভালো হলো, কিন্তু আসলে সারেনি, ওইটাই একটা ক্রনিক রোগের জন্ম দিবে। এই হচ্ছে কাহিনী, অর্থাৎ অসুখ হলে ওষুধ খেলে রোগটা সারে না, বরং উপশম হয়, অ্যামিলেশন হয়, বা আহ, আমরা যেটাকে আমেল বলি, অ্যাগ্রেভেশন বলে, মূলত হচ্ছে উপশম হয়, কিওর প্রকৃতভাবে হয় না, যদিও আমরা কিওর বলে থাকি। রোগ সারাতে গেলে কিভাবে সারাতে হবে? রোগ কে সারাতে পারে? রোগ একমাত্র সারাতে পারে আমাদের ইমিউন সিস্টেম। আমাদের ইমিউন সিস্টেমই একমাত্র রোগ সারাতে পারে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার হ্যাঁ, শোনা যাচ্ছে? একদম একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে রোগ সারাই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। কিন্তু ইমিউন সিস্টেম রোগ সারাতে ব্যর্থ হয় কেন? রোগ সারাতে ইমিউন সিস্টেম ব্যর্থ হয়, সেটা হচ্ছে, ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম আগের থেকেই বিশৃঙ্খল, খারাপ, দুর্বল বলা হয়, যাই বলে। কারণ ইমিউন সিস্টেমের পুরাটাই বিভিন্ন মিউটেড জিন, সেটা ক্রোমোজোমে হতে পারে বা 10টা পয়েন্টের যে কোনো জায়গায় অল্প বেশি মিউটেট হতে পারে, এবং এই জিনগুলো সুপ্ত, অর্থাৎ রেসেসিভ, অথবা ডোমিন্যান্ট অথবা প্রকট থাকতে পারে। যখনই প্রকট হয় তখনই ওর অ্যাক্টিভিটি দেখা যায়, যখন প্রকট হয় না তখন তার অ্যাক্টিভিটি দেখা যায় না। কিন্তু সে থাকে। তাহলে ওই অ্যাক্টিভিটি গুলো যখন দেখা দিবে তখনই ওই রোগটা হলো, কিন্তু আসলে তাহলে মূল কারণ কোনটা? ওই মিউটেড জিন, মানে ওই মিউটেড জিনেকে ভর করেই আমাদের শরীরে বিভিন্ন মাইক্রো অর্গানিজম, বিভিন্ন প্যাথোজেন আক্রমণ করে। ওইটাকে আগে, মানে যেমন একটা দেশে যখন আক্রমণ করতে হয়, তখন আগে ওই দেশের কিছু মুনাফিকি এবং কিছু আহ, মানে গোপন শত্রুকে হাত করতে হয়। ঠিক তেমনি আমাদের শরীরেও যখন কোনো রোগ তৈরি করার জন্য কোনো মাইক্রো অর্গানিজম বা কোনো রকম কোনো কিছু প্রবেশ করবে, যেটা আমাদের অ্যাকুয়েট ইনফেকশাস ডিজিজ হোক বা সেটা ক্রনিক রোগ হোক, সেই রোগ হওয়ার পিছনে প্রথমেই ভূমিকা পালন করবে আমাদের মিউটেড জিন। সেটা এপিজেনেটিক্সে এসে আমাদের এই বিষয়টা বর্তমান সময়ে এই কয়েক বছরের মধ্যে এপিজেনেটিক্স এর উন্নতির ফলে আমরা এটা, মানে আহ, এটার আভাস পাচ্ছি, এবং এটা আমরা আমরা এটার ব্যাখ্যা পেয়েছি। বিজ্ঞানীরা ব্যাখ্যা এতদিনেও পায়নি, কারণ এপিজেনেটিক্স যখনই সামনে আসলো তখনই কেবলমাত্র বোঝা গেল যে যে কোনো মুহূর্তে কোনো প্রভাবকের দ্বারা একটা জিন প্রকট হয়ে যেতে পারে, এবং প্রকট হলেই সে তার খেলা দেখানো শুরু করবে। এবং তখন আমরা ওই ওই প্রকট হলে ওই জীবাণু, আশেপাশের ওই জীবাণুগুলো যদি আমার শরীরে তখন ওই মুহূর্তে আসে, তাহলে দেখা যাচ্ছে ওইটা আমার শরীরে দ্রুত গতিতে গ্রো করার মতো পরিবেশ পাবে, এবং আমাকে অসুস্থ করবে। ওটা সারায় দিব, কিন্তু সারবে না, ওটা আবার আমাকে ক্রনিক লেভেলের রোগ তৈরি করবে। অবশ্য এদিকে সেই সময়ের বিখ্যাত ও, চিকিৎসক ডাক্তার স্যার হ্যানিম্যান, উনি একটা ইঙ্গিত দিয়েছেন। উনি যেমন মায়াজমের কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন মায়াজমের মূলত 3টা অবস্থা হয়। একটা হচ্ছে আক্রমণ করে, আরেকটা হচ্ছে ওটা গ্রো করতে থাকে, এবং ওটা ভ্যানিশ হওয়ার পরেও একটা ক্রিয়া চলতে থাকে। আজকে মায়াজম বলে যে বলা হয় যে উড়ে এসে জুড়ে বসেছে, এরকম কিছু নয়, যে মানে একেবারে ভিতরেই থেকে গেল, শুধুমাত্র তাই নয়। উনি 3টা অবস্থার কথা বলেছেন, যেমন অ্যাকুয়েট ক্ষেত্রে হয়। আসলে এগুলোর মূল হচ্ছে ওই খারাপ আমাদের মিউটেড জিনগুলোকে তখন আক্রমণ করে, দ্রুত প্রকট করে, তখন দেখা যাচ্ছে ও দ্রুত গতিতে। পাশের মানুষটি সমস্যা হয়নি বা হতে অনেক সময় লেগেছে, কিন্তু যেই মানুষটি
হয়তো পরিবারে কারো 10 জনের মধ্যে 4 জনের সমস্যা হয়েছে, 4 জনের দেখাই যায়নি, তার মানে কি আক্রমণ করেনি? অবশ্যই করেছে, কিন্তু তার শরীরে খুব একটা সুবিধা করতে পারেন। যাই হোক, ইমিউন সিস্টেম আমাদের রোগ সারায়, কিন্তু যেহেতু আমাদের ইমিউন সিস্টেম ভালো নাই, কারোরই ভালো নাই, সুতরাং আমাদের রোগ সহজে সারাতে পারছি না। এবং এই ইমিউন সিস্টেমে এই মিউটেড জিনগুলো যার যত প্রকট থাকবে, এবং বিভিন্ন সময়ে হয়তো আবার বিভিন্ন কিছু করে সাময়িক একটু আহ, ঠিক রাখলো, কিন্তু ওর মধ্যে আমাদের শরীরে আবার ইনফ্লামেশন, ফ্রি এইগুলো চলতে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স, এইগুলো যখন চলতে থাকে তখন আমাদের শরীর অটোমেটিক ভাবেই খারাপ অবস্থায়, তখন আক্রমণ করলেই শেষ। এই যে কোভিডে এত কিছু গেল, অথচ পৃথিবীতে এর আগে কখনোই মানুষ এত হাইজিন ছিল না, এত স্বাস্থ্য সচেতন ছিল না। আর সেই তুলনায় তো এই কোভিডে কিছুই হওয়ার কথা ছিল না, অথচ হয়েছে। কারণ কি, আমাদের ইমিউন সিস্টেম আসলে খুবই ক্ষতিগ্রস্ত, এবং সবারই, এজন্য রোগ সারাতে পারে না। তাহলে ইমিউন সিস্টেম এর রোগ সারাবে। আর আমাদের জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা যেই জিএম দিয়ে থাকি, এইটা মুহূর্তের মধ্যে, অর্থাৎ আমাদের জিএম যে 2টা ধাপে দেওয়া হয়, তার প্রথম ধাপেই শেষ। কারণ এটা এট এ টাইমে, সেই যুগের মতো 1 মিনিট, 2 মিনিট, বা 10 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস, 5 মাস ধরে নয়, বরং ন্যানো সেকেন্ডে কাজ করে, ন্যানো সেকেন্ডে কাজ করে। আমি অনেককেই বুঝাতে পারি না। কয়েকদিন আগে আমাদের পরিচিত এক বড় ভাই, উনি আমাদের অনেক পরিচিত সিনিয়র, এবং আমরা এক সময়ে যখন আমরা ডিএইচএমএস করি চিকিৎসা পেশায়, তখন আমাদের সিনিয়র ভাই, উনি একজন কেমিস্ট, এবং অলরেডি একটি কোম্পানিতে তিনি কেমিস্ট হিসাবে আসেনি। ওনাকে যখন আমার কথাগুলো আমার ওখানে চেম্বারে আসলো, ওনাকে যখন বললাম, তখন বুঝাতে সময় লাগেনি, মাত্র 10 মিনিটের মধ্যে ভাই বলছে এটাই তো। এবং উনি যখন আশেপাশে আরো কিছু রুগী এটা ওটা দেখলো, তখন তিনি বলছে, হ্যাঁ তুমি যা করছো সেটাই। এবং আমার বলা লাগেনি, তিনি বলছে, আমাদের এখন তো এট এ টাইম, মানে ওই 1 সেকেন্ডের হিসাব না, আমাদের এই কাজগুলো তো ন্যানো সেকেন্ডে হয়। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগের সমান সময়েরও কম সময়ে কাজগুলো হয়ে যায়, আজকের এই যে লেভেলের কাজটা। তাহলে ইমিউন সিস্টেম, আমরা যখন ওষুধ দিচ্ছি, সঙ্গে সঙ্গে ইমিউন সিস্টেমের অ্যাবনর্মালিটি মূলত ঠিক হয়ে গেল, এবং দ্বিতীয়বার যখন দিলাম, তখন তার কাজ যথেষ্ট পরিমাণে চলতে থাকলো। এইবার কি হয়, এইবার তার ইমিউন সিস্টেম যখন মোটামুটি মিউটেটটাকে ঠিক করে দিচ্ছে, ওই মুহূর্তে এখন শরীরে রিপেয়ার শুরু হয়ে যাবে। এখন শরীরে যে রোগী আসুক বা যে রোগী ভিতর থেকে হোক, সেটা সারানোর জন্য আমাদের চিকিৎসা শুরু হয়ে গেছে এবং চলতে থাকে। তাহলে এই ইমিউন সিস্টেম এবার কিভাবে রোগ সারাবে? আর যদি আমাদের জিএমটা না দেওয়া হচ্ছে, তাহলে ওই মানুষটা কোনোভাবে, কোনো কেমিক্যাল দিয়ে, কোনোভাবে কিছু দিয়ে হয়তো একটু উপকার করবে, উপশম পাবে, কিন্তু আরোগ্য হবে না। যেমনটি হ্যানিম্যানও বলেছিলেন, 6 মাস পরে আসছে আবার একই রকম। তিনি আবার দুঃখ করে বলেছিলেন 12 বছর পরে, তিনি আবার বলেছিলেন 1827 সালের দিকে, 27 সালে, 28 সালের দিকে, 29 সালের দিকে তিনি বলেছিলেন যে, আমি 12 বছর চিকিৎসা করার পরে দেখলাম বেলেডোনা, নাক্সব্রুম, ব্রায়োনিয়া, পালসেটিলা দিয়ে যাদেরকে ভালো করতেছি, তারা আসলে ভালো হচ্ছে না, তারা আবার ওই রোগ নিয়ে ফিরে আসছে এবং আরো জটিল অবস্থায় ফিরে আসছে। কেন সাহেব তার সোরা অধ্যায়ে ওই কথাগুলোকেই নকল করে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যারা আসলে পড়বেন তারা অবশ্যই বুঝবেন যে আমরা জেনেটিক হোমিওপ্যাথিতে যা বলছি এটাই আসলে কথা। এবং তারপরে তিনি বলছেন মায়াজমের কথা, কিন্তু তারপরেও তিনি কিন্তু মায়াজমের কথা বললেও তুমি অনেক ওষুধ নিয়ে কাজ করেননি। তিনি যেমন বলেছেন সাইকোটিক মায়াজম মানে নাইট্রিক অ্যাসিড, ইয়া ইয়া সিফিলিটিক মায়াজম মানে নাইট্রিক অ্যাসিড, এবং সাইকোটিক অ্যাসিড, তারপরে তিনি বলেছেন মার্কসল, সিফিলিটিক মায়াজম মানে মার্কসল, তারপরে তিনি বলেছেন সরিক মায়াজম মানে কার্বোভেজ, সালফার, এইগুলোর কথা বলেছেন। আবার তিনি যখন সাইকোটিক এসেছে, তখন তিনি স্থুজার কথা বলেছেন, স্পেসিফিক ভাবে মাত্র কয়েকটি ওষুধের কথা বলেছেন, এবং তিনি মাঝে মধ্যে অ্যাসরিকের কথা বলেছেন। কিন্তু যাই হোক, অর্থাৎ তিনিও বুঝাতে চাচ্ছেন যে ঔষধ আসলে ওইভাবে আমাদের ঠিক করতে ওইভাবে লাগে না। তিনি অত ওষুধ তৈরি করার পরেও বললেন এই কথাগুলো, পরবর্তীতেও যারা তারা যাই বলুক, কিন্তু কয়েকটি ওষুধের মধ্যেই থাকে। এখন ব্যাপার হচ্ছে যে এই আমাদের যেই রোগ সারানোর ব্যাপারটা,
ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমই হচ্ছে রোগ সারাবে। আর যদি কোনোভাবে আমরা রোগ সারাই, তাহলে মূলত হচ্ছে হয়তো কেউ সালফার নির্বাচন করলো, কেউ হয়তো সরিনাম নির্বাচন করলো। যে সালফার দিবে তার কষ্টটা 3 মাস পরে আবার ফিরে আসবে, আর যে সরিনাম দিবে হয়তো বা ওই কষ্টটা আবার 4 মাস 5 মাস পরে ফিরে আসবে। সে হয়তো মনে করবে যে আমি সরিনাম দিয়ে ভালো করে ফেলছি, কিন্তু না। সে হয়তো বলবে যে না, আসলে ওইটার চাইতে বেশি এটা কাজ। আসলে না, ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের রোগ সারাবে। ইমিউন সিস্টেমের রোগ সারানোর জন্য কিভাবে কাজ করে? এই ইমিউন সিস্টেমটা একটা জটিল এবং একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া, এবং এটা বিভিন্ন স্তরে ঘটে। আমাদের শরীরে যখনই কোনো সংক্রমণ ঘটে, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বিভিন্ন প্যারাসাইট দিয়েই তো ঢোকে, বা বিভিন্ন রকমের আমাদের শরীরে যখনই কোনো কিছু ঢোকে প্যাথোজেন হিসাবে, তখনই সেইটার বিরুদ্ধে আমাদের শরীর প্রতিরক্ষা করা শুরু করে, এবং আহ, সেই প্রতিরক্ষার মাধ্যমে রোগ আরোগ্য করে। প্রাথমিকভাবে কি করে? প্রাথমিক প্রাথমিক এই প্রতিরক্ষাটা করে হচ্ছে আমাদের বহিরাগত প্রতিরক্ষা, সেটা হচ্ছে আমাদের ত্বক এবং আমাদের শ্লেষ্মা ঝিল্লি। ত্বক আমাদের জীবাণুর প্রবেশ ঠেকায়, আমরা জানি আমাদের যে চামড়া, এটা আমাদের জীবাণুর প্রবেশ ঠেকায়। এবং আমাদের যে শ্লেষ্মা ঝিল্লি, অর্থাৎ নাকের যেই মুখের যেই অংশ, এগুলো মূলত হচ্ছে, এগুলো হচ্ছে জীবাণু এবং দূষণকারী যে সকল পদার্থ, সেইগুলোকে আটকায়। এবং শ্লেষ্মা নিঃসরণ এইসব জীবাণুকে ধুয়ে দেয় এবং শরীর থেকে বের করে দেয়। অর্থাৎ আমাদের শরীর তার রোগ প্রতিরোধ করার জন্য, তার শরীরে যেই ক্ষতিকর জিনিসগুলো প্রবেশ করছে, প্যাথোজেন গুলো প্রবেশ করছে, সেইটার বিরুদ্ধে, অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীর কি করে? প্রাথমিক যেই আমাদের ত্বক এবং শ্লেষ্মা, বিভিন্ন শ্লেষ্মা নিঃসরণ করে বের করে দেয়। সেটা বিভিন্ন স্রাব বের করে দেয়, সেটা সর্দি হোক বা সেটা যে ধরনের স্রাবই হোক, এবং আমাদের ত্বকও সেটাকে প্রতিরোধ করে। এটা আমাদের প্রথম একটা প্রক্রিয়া। এবং দ্বিতীয়ত, আমাদের হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক ইমিউন প্রতিরক্ষা, অর্থাৎ আমাদের যে ন্যাচারাল ইমিউন সিস্টেম প্রতিরক্ষার জন্য তার মধ্যে রয়েছে ফ্যাগোসাইটস। আমরা ফ্যাগোসাইট সম্পর্কে কি জানি? ফ্যাগোসাইটিক কোষ, যেমন নিউট্রোফিলস। আপনারা দেখবেন যে যখনই কারোর মধ্যে ইনফেকশন বেড়ে গেল, তখন ইসোনোফিল, নিউট্রোফিলস, এগুলোর ব্যাপার কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে, বিভিন্ন জীবাণুর ক্ষেত্রে বিভিন্ন পরিমাণে বেড়ে যেতে থাকে। এবং ম্যাক্রোফেজ শরীরে প্রবেশ করলে, তখন প্রবেশ করা জীবাণু এবং কি ক্ষতিকর পদার্থ খেয়ে ফেলে। অর্থাৎ আমাদের যেই ফ্যাগোসাইটস প্রক্রিয়ায় আমাদের কোষ তখন কি করে? এগুলোকে, ওইগুলোকে খেয়ে ফেলে ধ্বংস করে দেয়। এবং এই কোষগুলো সংক্রমিত কোষগুলোকে চিহ্নিত করে এবং তাদের খেয়ে ফেলে, পরে কার্যকারিতা বন্ধ হয়ে যায়, ফলে আমরা ভালো হয়ে যাই। তাহলে আমাদের শরীর আরেকটা যদি শ্লেষ্মা দিয়ে বের করেও যদি পরিপূর্ণ রক্ষা করতে না পারে, চামড়া দিয়েও যদি পরিপূর্ণ রক্ষা না হয়, তখন যখনই আমাদের শরীরের ভিতরে প্রবেশ করলো ওই জীবাণুটা বা ওই প্যাথোজেনটা বা ক্ষতিকর যে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলো, তখনই কিন্তু আমাদের শরীর কি করে? আমাদের শরীর তখনই ওটাকে খেয়ে ফেলে ওটার বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে থাকে। এই জন্য যাদের ওই যে অ্যালার্জি, মানে কি, মানে অ্যালার্জি মানে যেই উপাদানটা আসলে ক্ষতিকর না, কিন্তু আমার শরীর মনে করছে যে এটা ক্ষতিকর, এবং ইমিউনিটি অনেক বেশি কাজ করতে হচ্ছে, এবং এটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকর। এই জন্যই কিন্তু অ্যালার্জি অনেক ক্ষতিকর, এবং এটা একটা অটো ইমিউনিটির ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে যে কেন করছে অ্যালার্জিটা, কেন করাচ্ছে আমাদের শরীর? কারণ আমাদের শরীর ওটাকে মনে করছে ক্ষতিকর, আর আমাদের শরীর তো ক্ষতিকর জিনিসই দূর করার চেষ্টা করে, কারণ ওটাকে আমাদের শরীর চিনাতে পারেনি যে আসলে ওটা উপকারী, ওটা ওটা ক্ষতিকর নয়, বা ওটা উপকারীও নয়, ক্ষতিকর নয়। এটা আমাদের শরীর চিনতে পারেনি, কারণ আমাদের শরীরের এটা নিজস্ব ভুল। নিজস্ব ভুল কেন হচ্ছে? ওই অসুস্থতার জন্য হচ্ছে, কোষের জন্য হচ্ছে। কোষের অসুস্থতা মানে জেনেটিক্যালি কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন। প্রদাহ হলে শরীরের প্রতিক্রিয়া, এবং সংক্রমিত বা ক্ষতিগ্রস্ত এলাকায় রক্ত প্রদাহ বাড়ায়। এই যে যেমন প্রদাহ হলে আমরা কিভাবে বুঝি? এক জায়গায় লাল হয়ে গেল এবং সেখানকার কোষগুলো সক্রিয় হয়ে যায়, সেখানে ফুলে যায়, এবং সেখানে হচ্ছে চারপাশের
কোষগুলি তখন সক্রিয় হয়ে ওইটার বিরুদ্ধে এবং সেখানে আপনারা দেখবেন যে তখন তাপ উৎপন্ন হয়। এই তো হোমিও ডাক্তাররা পেয়ে গেল বেলেডোনা আর অ্যাকোনাইট। কিন্তু আসলে না, ওটা প্রদাহ হচ্ছে। অ্যাকুয়েট কোনো সমস্যা হলেই আমাদের শরীরে তখন ওইটার বিরুদ্ধে প্রতিক্রিয়া যে করছে তার একটা প্রমাণ। মানে আমাদের শরীর ওটাকে যে সারাতে চাচ্ছে, এটা তার প্রমাণ। এতে বিভিন্ন সাইটোকাইন, হ্যাঁ, এবং উৎপন্ন আহ, হয় যা আমাদের কি জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তৃতীয়ত আমাদের যদি ওটার ক্ষেত্রেও কোনো সমস্যা হয়, আরো আছে। সেটা কি? অ্যাডাপটিভ যে ইমিউন বা প্রতিরক্ষা আমাদের আগের থেকেই আমাদের শরীর কিন্তু অ্যাডাপ্ট করা আছে আমাদের শরীরে। সেগুলোর মধ্যে আছে বি সেল, আপনারা জানেন, বি সেল, টি সেল, তারপরে অ্যান্টিবডি। যাই হোক, আমরা বি সেল কি করে? অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরে প্রবেশ করা জীবাণুর সঠিক লক্ষ্য নির্ধারণ করে। এবং অ্যান্টিবডি গুলো জীবাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, যা তাদের নিষ্ক্রিয় করতে এবং ধ্বংস করতে সহায়ক। অ্যান্টিবডি গুলো একাধিক কাজ করতে পারে। কি কাজ করে? প্রথমত, জীবাণুকে চিহ্নিত করা এবং ইমিউন কোষকে সংকেত দেয়। মানে আগে থেকেই ওর ভিডিও করা আছে, আগে থেকেই ওর আক্রমণ করেছে ওই জিনিসটা, এবং আগে থেকে ওটার বিরুদ্ধে প্রতিরোধ করে ওটা রেখে দিয়েছে। ওইটা আবার পরে ওই ধরনের রোগ যখন আসবে ওটাকে ও প্রতিরোধ করবে। এটা হচ্ছে অ্যান্টিবডির কাজ। আর একটা হচ্ছে টি সেল। এবং টি সেলটা দুই রকমের, সাইটোটক্সিক টি সেল এবং সহায়ক টি সেল। এটা আরো স্পেসিফিক ভাবে বলাবো যে আমাদের 10 মিনিট পরবর্তীতে সময় আরো আছে। যখন আলোচনা হবে। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট? ও আচ্ছা। তারপরে আমাদের আমরা তাহলে দ্বিতীয় আরেকটা, আমাদের চতুর্থ যে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের ইমিউন স্মৃতি, মানে আমাদের মেমোরি সেল আছে। মেমোরি মানে মেমোরিতে রেখে দিয়েছে, পূর্বেই কোনো সংক্রমণ হয়েছিল সেইটা স্মৃতিতে রেখে দিয়েছে। আমরা যেমন কোনো ঘটনা ঘটলে আমাদের ওই হুবহু পর্যায়ে আসলে আমাদের মনে পড়ে, তেমনি আমাদের শরীরেও কোনো জীবাণু আক্রমণ করছে একবার, তখন পরবর্তীতে যেমন কিছু কিছু রোগের ক্ষেত্রে বলাই হয় যে এই রোগটা একবার হলে আর দ্বিতীয়বার হবে না। কেন? আমাদের ইমিউন সিস্টেমের ওইখানে কপি করা আছে। এবং যখনই আসে শরীরের মধ্যে, মানে কারোর সংস্পর্শে আসলে অবশ্যই সেটা সংক্রমণ করতে চাবে, কিন্তু আগেই ও প্রতিরোধ করে দিচ্ছে, কারণ আমাদের মেমোরি সেলে ওটা রয়ে গেছে। এটা আমাদের দ্রুত প্রতিরোধ করে। এই জন্য আমাদের সারাক্ষণ আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে খাচ্ছি, গ্রহণ করছি, কিন্তু আমাদের সবসময়ই ওই রোগটা হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা এই যে মেমোরিতেও থাকে একটা। এরপরে আমাদের রোগ সারানোর জন্য সংক্রমণ অপসারণ, ইমিউন সিস্টেম কার্যক্রমের মাধ্যমে সংক্রমিত কোষ, জীবাণু, ক্ষতিকর পদার্থ ধ্বংস করে দেয়। এবং সুস্থ গঠন কোষের পুনর্গঠন, মানে আমাদের সুস্থ কোষগুলো তো বারবার দেখা যাচ্ছে পুরাতন কোষ চলে যাচ্ছে, মরে যাচ্ছে, আবার নতুন কোষ গঠন হচ্ছে এবং বারবার বিভাজন হচ্ছে। এজন্যই তো আমাদের বারবার পুনরুদ্ধার হচ্ছে। হ্যাঁ, এবং এটা আপনারা পরবর্তীতে যখন আরো বিস্তারিত ক্লাস হবে আরো সেগুলোতে জানতে পারবেন। তাহলে এইভাবে ইমিউন সিস্টেম শরীরের বিরুদ্ধে কি করে? রোগ প্রতিরোধ করে এবং দ্রুত সুস্থ হতে সাহায্য করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সার্জনরা একটা কাজ করে, সেটা একবার সার্জনের কাজটাও করে। প্যাথোজেন ধ্বংস হলে ইমিউন সিস্টেম প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এবং প্রদাহের উপাদান এবং মৃত সেলগুলো পরিষ্কার করা হয়। অর্থাৎ আমাদের শরীর নিজেই একটা সার্জারির কাজটা করে দেয়। আবার অনেক সময় আমাদের নিজেদেরও কোনো একটা পর্যায়ে যে, মানে একবারে যদি লাস্ট হচ্ছেই না, তখন আমাদের সার্জারির প্রয়োজন হতে পারে। কারণ রুগীরা তো সবসময় অ্যাকুয়েট লেভেলে আসে না, এমন একটা স্টেজে আসলো যেখান থেকে আমাদের শরীর কোনোভাবেই আর রিকভার করা সম্ভব না, তখন তো সার্জারি করবে। আর যদি রিকভারি করা সম্ভব হয়, তাহলে আমাদের শরীর নিজেই ওই সার্জারির কাজটা করে নিতে পারে। এবং এই মাধ্যমেই আমাদের ইমিউন সিস্টেম আমাদের রোগ প্রতিরোধ করে। ঔষধ রোগ প্রতিরোধ করে না এবং ঔষধ রোগ সারায় না। তাহলে নাপা দিলে যে জ্বর ভালো হয় না? জ্বর কেন হলো? জ্বর হলো হচ্ছে আপনার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ইনফেকশন ঢুকেছে, তখন আপনার আমার শরীরটা ওইটার বিরুদ্ধে ফাইট করছে। ফাইট করছে কিভাবে? ও তাপ উৎপন্ন করছে শরীরে। তাপে কি হয়? ওই ওই জীবাণুগুলো তার গ্রো কমে যায় এবং মরে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে হিট রেজিস্ট্যান্স কিছু কিছু, যে অনেক বেশি হিটেও দেখা যাচ্ছে মরে না, তখন শরীর আরো হিট করতে থাকে, যেটা আমাদের জন্য ক্ষতিকর হয়। তখন কি হয়? 102 ডিগ্রি উপরে হইলেই আমরা বলি যে তখন নাপা দিতে হবে। নাপা কি করে? নাপা আমাদের
তা আমাদের হচ্ছে হাইপোথ্যালামাসে গিয়ে স্টিমুলেশন দেয় যে ওখানে তাপ নিয়ন্ত্রণ করো, তখন শরীরের তাপটা কমায় দেয়। কাজটা শুধু এইটা করে, কিন্তু মূল কাজ ও রোগের রোগের সারানোর জীবাণুর বিরুদ্ধে কাজ কে করে? শরীর নিজেই করে। এইবার আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে, ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়াটা দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়। কিন্তু সমস্যা, ব্যাকটেরিয়া কেন অ্যান্টিবায়োটিক্স? পারমাণবিক পারমাণবিক মানে পরমাণুর যেই আমাদের যেই ইয়ে চলে, আমরা পারমাণবিক অস্ত্র জানি, এইরকম ধরনের। অর্থাৎ ও একটা ভালো খারাপ শেষ করতে যায় 10টা ভালো নষ্ট করে দেয়। এবং এটা নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক্স নিয়ে পরে আমরা আলোচনা করব। যাই হোক, আমরা বুঝলাম যে আসলে কোনো রোগী সারায় না। আমাদের শরীর কোনো আহ, শরীর ছাড়া, আমাদের ইমিউন সিস্টেম ছাড়া কোনো ওষুধই রোগ সারায় না। হ্যাঁ, বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টস দেওয়া হচ্ছে, বা বিভিন্ন হয়তো বা কারোর পটাশিয়ামের ঘাটতি, পটাশিয়াম দিয়ে দিলে দেখা যাচ্ছে প্রেশারটা নিয়ন্ত্রণে থাকছে। তাহলে কি করলাম আমরা? আমরা এক্সট্রা পটাশিয়ামটা দিলাম। আমরা কি করলাম? শরীর তখন নিজে অটোমেটিক প্রক্রিয়ায় প্রেশারটা নিয়ন্ত্রণ করলো। মানে রোগ আসলে ওষুধ সারায় না, রোগ শুধুমাত্র আমাদের ইমিউন সিস্টেম সারায়। সুতরাং আমরা যদি আমাদের ইমিউন সিস্টেমকে না করতে দিয়ে শুধু রোগ সারানো নিয়ে, ওষুধের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি, তখন কিন্তু আমাদের ইমিউনিটি আরো ডিক্রেস করতে থাকে। আমাদের এক পর্যায়ে যে আমাদের শরীর আর কোনো রোগ প্রতিরোধের চিন্তাও বাদ দিয়ে দেয়। আর সত্য কথা বলতে এখন তো পারেও না, কারণ আমাদের মিউটেড জিনগুলোর অবস্থা এবং আমাদের চারপাশে রোগ সৃষ্টির কারণ এবং জেনেটিক মিউটেশনের কারণগুলো অহরহ ঘটছে, যা আমাদের মানে বিরত থাকা কঠিন। যা হয়তো আজকে থেকে 50-60 বছর আগে এরকম অবস্থা ছিল না। মানে এর চাইতে হয়তো 40 গুণ, 50 গুণও না, মানে 100 ভাগের 10 ভাগও হয়তো বা ছিল না যা এখন হয়েছে। মানে আমরা প্রতিনিয়ত রেডিয়েশনের মধ্যে থাকছি, বিষাক্ত কেমিক্যাল গ্রহণ করছি, খারাপ আবহাওয়ার মধ্যে থাকছি। আমাদের মধ্যে যেই বিভিন্ন রকমের রেডিয়েশন গ্রহণ, যেমন আমাদের ইলেকট্রোনেগেটিভ, আমাদের যে চার্জের ব্যাপারগুলোর আদান প্রদান, এগুলোর সাথে নাই, আর্থিং নাই, বিভিন্ন ব্যাপার এটা ঘটে চলছে। তাহলে আমাদের প্রতিরোধ করার জন্য এক্সট্রা কিছু দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের জেনেটিক হোমিওপ্যাথিক মেডিসিন। এরপরে শরীর নিজে নিজেই করবে। আচ্ছা, আর কয় মিনিট আছে? আর আছে হলো 4 মিনিট। ও আচ্ছা, 4 মিনিট। তাহলে আমরা আজকের এই এই আলোচনায় বুঝতে পারলাম যে আমাদের শরীর মূলত হচ্ছে রোগ সারায়, কোনো ওষুধ আসলে রোগ সারায় না। আসলে রোগ সারায় না কোনো ওষুধই, এবং রোগ সারাতেও পারে না। বরং আমাদের অন্য ক্ষতি করে উপশম করে মাত্র। আর আমাদের শরীর একে একই হচ্ছে রোগ সারায়। আহ, আমাদের শরীরের ইমিউন সিস্টেম। যাই হোক, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 3 মিনিট সময় আছে মনে হয়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নাই কোনো প্রশ্ন? আমার মনে হয় নাই। 3 মিনিট নাকি বেশি হবে? 7 মিনিট হবে না? 2 মিনিট 42 সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা। আমরা আজকে আমরা যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে, জানতে পারলাম সেটা হচ্ছে, আমাদের রোগ আমাদের ইমিউন সিস্টেমই সারায়, কোনো ওষুধই রোগ সারায় না। এবং ঔষধ দিয়ে রোগ সারানো জন্য ওষুধ দেওয়া হয় না। ওষুধ দেওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতা পারছে না, তাই ওটাকে কখনো কখনো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেওয়ার জন্য, কখনো কোনো কখনো সহায়ক হিসাবে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে যেন ইমিউন সিস্টেমকে না কাজ করতে হয়, এই জন্য প্রতিরোধ ব্যবস্থা হিসাবে। কিন্তু কোনো ঔষধই মূলত রোগ সারায় না। রোগ সারায় আমাদের ইমিউন সিস্টেম। যেহেতু আমাদের ইমিউন সিস্টেম যত বেশি খারাপ হবে, তত বেশি আমাদের রোগ প্রতিরোধ করাটা তত কঠিন হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আস্তে আস্তে আরো বুঝতে পারবো। এখন এটা তো হিন্টস মূলক ক্লাস।
ঠিক আছে তাহলে, ক্লাস টাইম শেষ। আমরা নেক্সট ক্লাসে কি ক্লাস করতে পারি, কি বিষয়ে ক্লাস করতে পারি নেক্সট শুক্রবার? এটা যেহেতু জেনেটিক হোমিওপ্যাথির ক্লাস, তাই সব থেকে ভালো আসলে আপনি বলতে পারবেন। মানে আমাদের মাথায় আসে না আসলে কি টপিকে ক্লাস নেওয়া যায়, কারণ এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আমাদের এখনো নাই, এই জন্য টপিক গুলো মাথায় আসে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা নেক্সট ক্লাস তাহলে আমি দেখি। আমি হুট করে কালকের দিন আগে মনে হলো এই বিষয়টা একটু টাচ দেওয়া দরকার। আপনারা এখন আশা করি যে এই বিষয়গুলো নিয়ে এই অডিওটা বারবার শুনলে, ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন অনেক কিছুই, এবং এর আলোকে আপনারা পড়ালেখা করবেন। ইমিউন সিস্টেমটা অনেক বড় একটা ব্যাপার, ইমিউনোলজি অনেক বড় একটা ব্যাপার, অনেক পড়ালেখার ব্যাপার। যত পড়া যাবে তত আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি, এবং আসলে আমি যে যেভাবে বলছি সেটা আসলে কতটা বাস্তব সেটা আরো রিয়েলাইজ করতে পারবেন। এজন্য আপনাদেরকে ইমিউনোলজি বিষয়ে একটু জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, কারো কোনো অন্য কোনো প্রশ্ন নাই? আর 1 মিনিট আছে তাহলে, না? হ্যাঁ, আর 1 মিনিট কেটে যাবে কখন।